আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের দেখে আমরা কাজ করার অক্সিজেন পাই, আপনাদের স্যালুট জানাই, আপনাদের জন্যই আমরা আছি, এটা মনে রাখবেন। আপনাদের জন্যই আমরা এই জায়গায় কল। আমরা মনে করি আগুন আগুন, অভিষেক ব্যানার্জি মাঠে নেমেছে, মনে রাখবেন। শুধু যদি চোখ কান খোলা রাখি আমরা, আর শুধু যদি নিজের দায়িত্বটুকু আমরা নিজেদের মতো করে আমাদের অভিভাবকদের গাইডলাইন নিয়ে যদি আমরা দায়িত্ব পালন করি এবং এমপি কোটার মাধ্যমে যে কাজ, যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন দেখে বাংলার মানুষ তথা সাঁকরাইল যতই ধমকাক, যতই সিবিআই দেখাক, ভয় আমরা পাই না। যখন নীরব মোদী, মেহুল চোকসি অ্যান্ড কোম্পানি আপনার আমার আমানতের টাকা ব্যাংকের লোনের নাম করে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায়, এই লোকটা মিথ্যে কথা বলে পশ্চিমবাংলায় এসে যে 100 দিনের কাজে নাকি এখানে লুটপাট হয়েছে। ভ্রষ্টাচার, তোদের মতো ভ্রষ্টাচারী আর কে আছে? সব তো বেঁচে দেয়া, বেচারামের সরকার মানুষের জন্য কি করেছে বলতে পারে না, বলছে মোদি কা গ্যারান্টি। আমি বলি মোদি কা গ্যারান্টি নাম্বার 1 কি ছিল? 15 লক্ষ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, 15 পয়সা ঢোকেনি, এই হচ্ছে মোদির গ্যারান্টি। মোদি কা গ্যারান্টি নাম্বার 2 বললো দেশবাসী প্রতি বছর 2 crore करके বেকার যুবক আছে চাকরি হয়ে যায়। চাকরি পেয়েছে আমাদের ছেলে মেয়েরা এখানকার? ये गारंटी नয়, হচ্ছে জুমলাবাজি। मोदी का गारंटी नंबर 3 घर घर गैस पहुंच देगा। उज्ज्वला গ্যাস কি গ্যাস পেয়েছে মা বোনেরা সবাই জানে। আর একটা গ্যারান্টি কি ছিল? বেটি পড়াও বেটি বাঁচাও। এখানে এত মানুষ আছে, একটা বুকে হাত দিয়ে বলুন তো কারুর ঘরে মেয়ে এই প্রকল্পের আওতায় যেতে পেরেছেন? শুধু ফাঁকা আওয়াজ। গ্যারান্টি যদি কেউ দিতে হয়, যিনি মুখে বলেন না কাজে দেখান। প্রথম যখন রেলমন্ত্রী হয়েছিলেন তার হৃদয়ে আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে। সারা ভারতবর্ষের অসংগঠিত শিল্পের শ্রমিক যারা গরিব মানুষ, 100 কিলোমিটার পর্যন্ত মাত্র 15 টাকার মান্থলি চালু করেছেন মমতা ব্যানার্জি। কারণ তিনি জানতেন যে কেউ ইচ্ছে করে চুরি করে না, তারা ট্রেনের টিকিট কাটতে পারতো না, লজ্জায় বসে থাকতো। ইতিমধ্যেই আমরা জানি, আমাদের সাঁকরাইলের মানুষরা জানেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে 1 এপ্রিল যে এই দিনটা এসছে, সঙ্গে সঙ্গে অনেক মায়েরা বোনেরা আমাদের মেসেজ করে জানিয়েছেন, ফোন করেছেন যে আমরা 1000 টাকা 1200 টাকা করে মমতা ব্যানার্জির যে আমাদের লক্ষ্মীর ভান্ডার, সেই ভান্ডারের টাকা আমরা পেয়ে গেছি, আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। সেইটাকে আমাদের মেটিলাইজ করতে হবে, এটাকে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাঁকরাইলের মানুষ তৈরি আছে, শুধু আমাদের পৌঁছে যেতে হবে তাদের কাছে। আমাদের ইতিমধ্যে আমরা জানি সাঁকরাইল কেন্দ্রে 9 করে 79,000 লক্ষ্মীর ভান্ডার আমাদের মা বোনেরা তা পেয়েছেন এবং আওতায় এসেছেন। 79,000 এটা কম সংখ্যা নয়। এই সংখ্যাটা যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি, তাহলে আমাদের শুধু নয়, আমাদের সকলের, যিনি নয়নের মণি মমতা ব্যানার্জি, ভারতবর্ষের দিকে তাকিয়ে বলতে পারবেন এই বাংলা। আর বিগত দিনে আমরা দেখেছি আন্দোলনের সূচনা হয়েছিল, ইংরেজকে তাড়াবার সূচনা হয়েছিল, সেই ইংরেজকে তাড়িয়েছিলেন এই বাংলার মনীষীরা। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তৈরি হয়েছেন আগামী দিনে ভারতবর্ষের মসনদ থেকে এই মোদী নামক একটা জঘন্য লোক, যে ভারতবর্ষের মানুষগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে, যারা স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, তাকে মসনদ থেকে আগামী দিন 4 জুন আমাদের জেনে নামাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। যারা গুরুজনরা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি। যে আমাদের কিন্তু বসে থাকলে চলবে না,
আমাদের অনেক কাজ আছে। আপনাদের ভয় দেখাবে, আপনাদের যদি পুরনো কেস থাকে আপনাদের মেসেজ যাবে, যদি কোনো নোটিশ যায় সিবিআই, ইডি কিংবা এখন যদি কোনো নোটিশ যায়, দয়া করে প্রথম মেসেজটা আমাকে করবেন। কথা দিচ্ছি আমাদের দল আপনাদের পাশে থাকবে, এই কথাটা আমি এখানে দিলাম। আমি না, এটা আমার দল এই কথাটা দিতে বলেছে বলে আমি এই কথাটা আজকে আপনাদের দিলাম। মাইক বাইরে নেই, তাই আমাদের বুথে বুথে মিটিং শুরু করতে হবে। কতগুলো সাংগঠনিক কথা বলি, আমার পূর্ব বক্তারা সব বলেই দিয়েছেন। আমরা কিন্তু বুথে বুথে মিটিং শুরু করবেন আপনারা, প্রত্যেকটা বুথে কিন্তু আমি চেষ্টা করব যাওয়ার জন্য, এইটুকু আমি আপনাদের কথা দিতে পারি। প্রত্যেকটা বুথে যাবেন আপনারা, ঘরে ঘরে বুথ মিটিং প্রত্যেকটা আমরা যারা নেতৃত্ব আছি সবাই মিলে ভাগ করে আপনাদের পাশে দাঁড়াবো। ভয় পাবার কিছু নেই। ভোট আসলে ওই যে ছোটবেলায় পড়তাম না, বর্গি এলো দেশে, আমাদের তাই বাংলায় বর্গিরা আসে, লুট করে নিয়ে বর্গিরা চলে যেত। ছোটবেলায় যারা বইপত্র আমরা পড়েছি জানি, ভারতবর্ষে বর্গিরা আসতো, মা ভয় দেখাতো এই বর্গিরা আসছে, ঠিক বাচ্চারা ঘুমিয়ে পড়তো ভয়তে। বর্গিরা আসতো, ভারতবর্ষ থেকে সবকিছু লুট করে নিয়ে চলে যেত। মোদী সরকার তাই করছে, সমস্ত ভারতবর্ষটাকে লুট করে নিয়ে একটা রাম মন্দির বানিয়েছেন। রাম মন্দিরে একজন দেখতে গেছেন, গিয়ে বলছেন এই বিশাল মন্দির, কিন্তু যেদিন উদ্বোধন হলো সেদিন কলসি নেই। বলছে কলসি ছাড়া কি উদ্বোধন হয়? হয় না। রামলালা বসে বসে হাসছেন, বলছে আমাকে তো প্রতিষ্ঠা করেনি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেনি। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতো তাহলে কি আর সংবিধান গণপতি পড়াতো? প্রতিষ্ঠা আমাকে করেনি, নিজের ভোট আনার জন্য নিজেকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য আমাকে এখানে বসানো হলো। আমি তো অযোধ্যা চালিয়েছি। রামলালা হেসে বলছেন আমি তো অযোধ্যা চালিয়েছি, রাজত্ব চালিয়েছি, সে শাসন তো আজ নেই। মোদি যেটা চালাচ্ছে সেটা হচ্ছে ধর্ম বিক্রি করছে। হিন্দুরা এটা মনে রাখবেন, যেটা চালাচ্ছে সেটা ধর্ম বিক্রি করছে। না হলে মন্দিরে ঢোকার অধিকার রাষ্ট্রপতির নেই, শুধুমাত্র এসপি বলে। এটা বুকে হাতিয়ে আপনারা যারা আছেন এখানে, যারা হিন্দু মায়েরা বোনেরা এখানে অনেকে উপস্থিত হয়েছেন, ভোট দেবার আগে ভাববেন সত্যি কি রাম ছিল না? আমরা তো মারা গেলে রাম নাম করেই তবে তাকে নিয়ে যাই। রাম কি নতুন করে এলো? না, রাম ছিল আমাদের মনে প্রাণে, আমাদের সকলের রাম। কিন্তু যারা রাম নাম করে ভোট চাইতে আসছে তাদের যোগ্য জবাব দেবার আমাদের সকলের সময় এসেছে। তাই আপনাদের সকলকে, এখানে যারা মা বোনেরা আছে, দেখবেন পুকুর ঘাটে কলের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই বলে আরে যাই হোক রাম মন্দির তো হলো। সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন আপনার কি হলো? আপনি কি আগে রামকে দেখেছেন? আপনাকে রাম নাম করতেন না? আপনারা বলুন লক্ষ্মীর ভান্ডার আমাদের ঘরে এলো, শাশ্বতী কাজে আমার বাবা মা চিকিৎসা পেল, আমার ছেলেমেয়েরা যেন থাকে দুধে ভাতে, সেই দুধে ভাতে থাকার কিন্তু যে ব্যবস্থা সেটা মাননীয় মমতা ব্যানার্জি করেছেন। বলতে গেলে অনেকটা বলতে হয়, কিন্তু সময় এতটা কম। আজকে রোজা করে অনেকেই রয়েছে, 27টা রোজা হয়ে গেছে, ইফতারের সময়ও হয়ে গেছে, আমি আর বলছি না। শুধু বলি প্রশাসন প্রত্যেক বছর কেমন আছিস? এই ভদ্রলোক এত ভালো বললো, জোরে হাততালি আমরা দিতেই পারি। হ্যাঁ, আর বিশেষ করে এখানকার নেত্রী কি বলবো, আমার কন্যা সম বলতে পারি, আমার বোন বলতে পারি, এবং প্রিয়াপাল একদম দুর্দান্তভাবে মানুষের পাশে যায় এবং কাজ করে এবং ভালোবাসে সবাইকে। তাই তো ঠিক বলছি তো? প্রিয়া আসার পর এই জায়গাটা অন্যরকম হয়ে গেছে। আর যা ছিল না, কেউ যে ছিল তার নাম আমি বলবো না, মোটামুটি সব নষ্ট করে গেছে। হ্যাঁ, এবং সব বিশিষ্ট মানুষের মধ্যে আরেকজন রয়েছেন, সবাই রয়েছেন, আমি কি বলবো, সবাইকে অভিনন্দন জানাই। এবং এই পাশে বসে আছেন ঘরের মতন মানুষ,
এবং এই মানুষটাও এত সুন্দর পরিবেশের মধ্যে এসছেন আপনারা, আমি বলছি সেই জন্য আমার বিশেষ কিছু বলার ব্যাপার নেই। তবে আমার চ্যালেঞ্জ আছে, ইচ্ছা আছে। দিদি মমতাদি বলেছে আমাদের চ্যালেঞ্জ হলো এই একটা বিজেপি একটা বাজে পার্টিকে উড়িয়ে দেবো, আমরা ঝড়ের মতো উঠিয়ে দেবো। এরা কিচ্ছু করতে পারেনি। সকাল থেকে রাত অবধি গালাগালি, সকাল থেকে রাত অবধি চুরি ডাকাতি করে যাচ্ছেন আপনারা। এত বড় বড় কথা বিজেপি বলছেন, একটা কি করেছেন আপনারা বলে বেড়ান। আপনি বলুন আপনারা কি কাজ করেছেন বাংলার জন্য? একটা বাংলায় কোনো কাজ করেননি। বাংলাকে অপমান করেছেন, দিনের পর দিন অপমান করেছেন। মোদিজি আসছে প্লেনে করে আবার ফিরে যাচ্ছে, আর অমিত শাহ ওখান থেকে হাসছে, কিচ্ছু লাভ হবে না। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এত সুন্দর মমতা ব্যানার্জি যে দলে থাকবে সে দল জয় হবে হবে হবে, কেউ পারবে না। মমতা 100 বছর একটা মমতা ব্যানার্জি আসে, সেই মানুষ আমাদের নেতা অভিষেক অত ভালোভাবে করছে। আমার দুঃখ হয় যে পার্লামেন্টে যাই যখন, তখন আমার কোশ্চেন যদি 100টা থাকে একটাও করতে দেয় না। আরে আমরা কি পার্লামেন্ট যাইনি? আমরা কি জিতে যাইনি? কি অপমান করে ভাবতে পারবেন না। দিনের পর দিন আমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে দেবে না, হাত তুলে আটকে দেবে, যেহেতু আমাদের কম লোক। কিন্তু বিশ্বাস করুন আমরা ওখানে লড়াই করেছি, বেশি লড়াই করেছি। সারা দিন বাজে কথা, কথা কথা মমতা দিকে গালাগালি। কেন গালাগালি করছেন মমতা ব্যানার্জিকে? আপনি দেখতে পান মমতা ব্যানার্জির চেষ্টা, নিষ্ঠা, দৃঢ়তা। আমার তো দেখা হয় ভারতবর্ষ সবাই জানে মমতা ব্যানার্জি কি। আজকে যদি মমতাদি প্রাইম মিনিস্টার হতো না, তাহলে ভারতবর্ষ একেবারে সোনায় ভরে দিত না। এত সুন্দর করে তৈরি করতো, হিন্দু মুসলিম শিখ চাই, কোনো অসুবিধা নেই। অসম্ভব নোংরামো চলছে, কে ডুবছে না ডুবছে আর আমার কোনো পরোয়া নেই। আপনারা দেখে আমি গর্বিত। আমরা একটা দলই করি, তার নাম তৃণমূল, তাই তো? তৃণমূল বলবো, এবং তার একটা জাস্ট কর্মী আমি। আপনারা রয়েছেন, আপনারা কাজ করছেন, সব কিছু করছেন। মমতাদি বলেছে প্রসূন ইলেকশন করতে এসে কোনো ভয় পাবে না, ইলেকশন করবে, তুমি ভালো ছেলে, মানুষের কাজ করেছে, করবে, তুমি অবশ্যই জয়যুক্ত হবে। দিদি আশীর্বাদ করেছেন, আমার কাউকে দরকার নেই, আর আপনাদের দরকার আছে। আপনারা ভালোবাসছেন, এত কষ্ট করছেন, বিশ্বাস করুন। মাননীয়রা সব বসে আছে আমার কাছে, সবাই বসে আছে সুন্দরভাবে। আপনারা ভালোবাসেন তো তৃণমূলকে? তৃণমূলকে ভালোবাসেন তো? এই আপনাদের জোরে একটু বলতে হবে, তৃণমূলকে একদম খুব ভালোবাসেন? তৃণমূল করেন আপনারা? আপনারা আমার চেয়ে বেশি কাজ করেন। আমি এমপি হয়েছি তো ঘন্টা গেছে। আপনারা আর যারা এখানে বসে নিচের কাজগুলো করে তাদেরও আমি অভিনন্দন জানাবো যে আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারেন। বিশ্বাস করুন, ছিলাম ফুটবলার, দিদি আমাকে ধরে নিয়ে এসেছিল, চলো তোমাকে করতে হবে। একদম সেই দিদি 13 সাল আমাকে নিয়ে এসেছিল, 13, 14, 15 সব আপনারা আমাকে জিতিয়েছেন। সারা হাওড়ার মানুষ জিতিয়েছে। বড় বড় কথা বলছে কেউ না। আমি 13 সাল থেকে হাওড়ায় থাকি, আমার ভোটার 13 সাল থেকে হাওড়ায় থাকি, কলকাতা যাইনি। আমার ছেলে মেয়ে ওখানে ছিল, তারা বড় হয়েছে, তারা রয়েছে। আমি একটা দিনের জন্য কলকাতা যাইনি। সকাল থেকে রাত অবধি আমি কাজ করি, সারাক্ষণ মানুষের পাশে থাকি। এরকম বড় বড় কথা বলছে যারা এসছে, তারা কিছু জানেই না, জেনে বলে যাচ্ছে, কিছু যায় আসবে না। আপনারা আমার সঙ্গ দেবেন তো? আপনারা সঙ্গ দেবেন তো? আমি একজন জাস্ট, আপনি বলুন, আমি একজন জাস্ট মানুষ একটা। আমাদের সঙ্গে আপনারা করেছেন, পর জিতিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা জানাই। আপনার কাছে আবেদন করব, আপনারা ভোট দেবেন তো আমাকে? ভোট দেবেন তো? একটু জোরে বলুন, রাগ করছেন কেন?